এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল চট্টরাজ, মাঠারি খামার গ্রাম পঞ্চায়েত, পুরুলিয়া ঝালদার। তিনি একজন জনপ্রিয় সিপিএম নেতা। যেটা আরো ইন্টারেস্টিং ব্যাপার যে এই মাঠারি খামার গ্রাম পঞ্চায়েত এটা এই মুহূর্তে সিপিএম এর দখলে, সিপিএম জিতেছে। প্রথম প্রশ্ন করবো উজ্জ্বল বাবুকে যে এই যে সারা রাজ্য জুড়ে যেখানে সিপিএম বিধানসভায় শূন্য, সব জায়গাতেই ভীষণ কমছে, সেখানে মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতে কি এমন ঘটলো যে সিপিএম এটাকে দখল করেছে, সিপিএম এখানে জিতেছে? দেখুন, আসলে যারা এখানে আমাদের কর্মী আছে এবং যারা কাজ করে এলাকায় মানুষের জন্য, তারা বছর ভোর মানুষের সাথে থাকে। অন্যান্য জায়গাতে থাকে না এমনটা না, কিন্তু এইখানে হয়তো নিবিড়ভাবে যোগাযোগটা মানুষের সাথে আছে এবং আমরা পার্টির যে আমাদের কর্মসূচি সেগুলো সফলভাবে রূপায়িত করতে পেরেছি এবং মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা করতে পেরেছেন। এই আস্থা এবং ভরসার জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি বলেই আমাদের উপর নির্বাচনে সেই সমর্থন প্রতিফলিত হয়েছে বলে আমাদের বিশ্বাস। এই যে জায়গাটা, এটা জঙ্গলমহল, এখানে যেখানে আপনার গ্রাম পঞ্চায়েত, সেটা জঙ্গলমহল বলে পরিচিত। এবং যতটুকু আমরা যা জানছি, এটা 2018 সালে এই গ্রাম পঞ্চায়েত সিপিএম জিতেছে। একসময় আগে হয়তো জিততেও না। তো এই যে 18 সাল, যখন মানে বামপন্থার বিরুদ্ধে বলবো না, বামপন্থার বিপক্ষে একটা হাওয়া বইছে রাজ্য জুড়ে, তো সেইখানে আপনারা এটাকে পুনরুদ্ধার করলেন। এইটা কিভাবে করলেন? দেখুন, সরকার যখন আমাদের বামফ্রন্ট সরকার রাজ্যে ছিল, তখন প্রথম থেকেই এই এলাকা, ঠিকই বলছেন যে এখানে কোনোদিন সিপিআইএম একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, এমনকি প্রধানও কোনোদিন হয়নি। দীর্ঘ 34 বছর বামফ্রন্টের রাজত্বকালে এখানে কোনোদিন সিপিএম এর প্রধান ছিল না। কিন্তু তার পরবর্তীকালে, অর্থাৎ 2013 সালে প্রথম বামফ্রন্টগতভাবে প্রধান হয়েছিল, সেটা সিপিআইএম এর। এবং 2018 সালে এককভাবে, মানে সিপিআইএম একক শক্তি হিসাবে লড়াই করে এখানে ওভার মেজরিটি নিয়ে এখানে পঞ্চায়েত দখল করে এবং 2023 সালেও পুনরাবৃত্তি হয়। এটা ঠিকই যে বামফ্রন্টের যখন উল্টো হাওয়া বা সিপিআইএম এর উল্টো হাওয়া সারা রাজ্য জুড়ে বইছে, তখন এইখানে কিভাবে সম্ভব হলো? এটা একটা ঘটনা যে 2008 থেকে 10 সাল বা এই সময়গুলোতে একটা তৃণমূল, মাওবাদী, এদের একটা যে শক্তি, এরা কিন্তু সিপিআইএম এর বিরুদ্ধে এই এলাকাতে, বিশেষ করে অযোধ্যা পাহাড়তলির একেবারে এই পাদদেশে, অযোধ্যা পাহাড়ের পাদদেশে এই পঞ্চায়েত অবস্থিত। তো এখানে একটা তারা যে মিলিত শক্তি হিসাবে সিপিআইএম বা বাম শক্তিগুলোর উপর আক্রমণ করছিল, এই সামনেই যেখানে ইন্টারভিউ হচ্ছে, এই সামনেই একটা ল্যান্ডমাইন বিস্ফোরণে 2 জন জওয়ান নিহত হয়। সামনের গ্রাম পঞ্চায়েতে 7 জন 16 ডিসেম্বর 2010 সালের 16 ডিসেম্বর 7 জন এক রাত্রে খুন হয় বাগবিন্দাতে মাওবাদীদের হাতে। তারপর থেকে আমরা শপথ নিয়েছিলাম যে বাঁটি আঁকড়ে আমরা এখানে পড়ে থাকবো। আমাদের নেতৃত্ব থেকে কর্মী কেউ কিন্তু শহরমুখী হয়নি, প্রত্যেকেই এই আমাদের এলাকাতে পড়ে থেকে কাজ করেছে। দিন নেই রাত নেই, পার্টির কর্মসূচিকে নিয়ে গেছে, মানুষের সাথে থেকেছে, পাশে থেকেছে এবং মানুষের যে কোনো ধরনের অসুবিধাতে, বিপদে ঝাঁপিয়ে পড়েছে। এই জায়গা থেকেই আমাদের উপর একটা মানুষের ভরসা তৈরি হয়েছে এবং যেটুকু আমরা ক্ষমতা পেয়েছি, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে, পঞ্চায়েতের সামান্য ক্ষমতাকে কাজে লাগিয়ে পুরো এলাকাকে বদলে দিয়েছে। পুরো এলাকার উন্নয়নের যে কাজ, সেগুলো বাম সরকারের 2008 থেকে আমরা শুরু করেছিলাম। পঞ্চায়েত সমিতিতে তখন প্রথম আমি জিতেছিলাম, একমাত্র আমি ছিলাম, পঞ্চায়েত আমাদের দখলে ছিল না। তখন থেকে সামান্য যেটুকু ক্ষমতা পেয়েছি, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকাকে পরিবর্তন করার চেষ্টা করেছি এবং এর পক্ষে মানুষ এখনো পর্যন্ত রায় দিয়ে যাচ্ছেন। এই অঞ্চলটায় যতই জনসের সাথে কথা বলছি, তারা বলছে যে হ্যাঁ, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতি করেন, হ্যাঁ আমরা সিপিএম করি, এবং বুক ফুলিয়ে বলছে। আজকে যে এই জায়গাটা আপনি মাঝখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনার কথা বারবার বলছেন যে হ্যাঁ আমরা, কেউ বলছেন উজ্জ্বলদার সঙ্গে আছি, কেউ বলছেন উজ্জ্বলের সঙ্গে আছি, বয়স্ক মানুষ। তো এই যে অ্যাসেম্বল করা এই সময় তো জিনিসটা একটু কঠিন, যেখানে বিভিন্ন রকম সরকার আলাদা, বিভিন্ন রকম শক্তির প্রেশার আছে, যেখানে রেজাল্ট দিনকে দিন সিপিএম এর ভোটের রেজাল্ট সেটা কিন্তু কমছে পার্সেন্টেজ। এখানে আপনি কিভাবে কাজটা করেন, এদের অ্যাসেম্বল করার কাজটা কিভাবে করেন? মূলত যারা এখানে এলাকাতে আছেন, তারা প্রত্যেকেই জানেন যে আমাদের উপর আক্রমণটা কম হয়নি, যে বিভিন্ন জায়গাতে যে বিরোধী শক্তি আছে আমাদের অঞ্চলের বাইরে বা অন্যান্য সারা রাজ্যেই, সারা জেলাতেই, সেই বিরোধী শক্তি এই এলাকাতেও টার্গেট নিয়েছিল, চেষ্টাও করেছিল। আমার বিরুদ্ধেই 4-4টে মিথ্যে মামলা হয়েছে। শুধু আমার বিরুদ্ধে না, আমাদের এলাকাতে যারা নেতৃত্ব দেন, যারা কর্মী আছে, তাদের বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে যে এইখান থেকে কিভাবে সিপিআইএমকে উৎখাত করা যায়।
কিন্তু তার পাশাপাশি মানুষজনের এটা অভিজ্ঞতা হচ্ছে যে মাঠারিখামার গ্রাম পঞ্চায়েতের বাইরে যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে বিরোধী শক্তির দখলে, মানে সিপিআইএম বিরোধীদের দখলে, সেখান থেকেও মানুষ তো তাদের অভিজ্ঞতা পাচ্ছে। তাদের তো কারো না কারো সেখানে আত্মীয় বাড়ি আছে, সেখানে তারা দেখতে পাচ্ছে যে কিভাবে অর্থ তছরূপ হচ্ছে, কিভাবে লুট হচ্ছে, কিভাবে স্বজন পোষণ হচ্ছে। এবং মাঠারিখামারে ঠিক তার বিপরীত একটা অভিজ্ঞতা হচ্ছে মানুষের, যে মানুষকে সাথে নিয়ে পঞ্চায়েত চলছে, মানুষ নিজে কাজ করছে, মানুষ সত্যিকারের যার যেটা প্রয়োজন, যার যেটা দরকার, যার যেটা অধিকার, হকের অধিকার, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। এই দুটোর যে অভিজ্ঞতা, দুটো পঞ্চায়েতের অভিজ্ঞতা, সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতের অভিজ্ঞতা এবং পাশাপাশি যেগুলো সিপিআইএম বিরোধী তৃণমূল বা বিজেপির যে পঞ্চায়েত, তাদের যে অভিজ্ঞতা, সেই দুটো অভিজ্ঞতার ভিত্তিতেই মানুষই ঠিক করে নিয়েছেন যেখানে সিপিআইএম করাটাই যুক্তিযুক্ত। সামনের দিকে যদি তাকান, মানে একটা পঞ্চায়েত দখল করা, আপনাদের পুরুলিয়া জেলা সম্মেলন আছে সামনে, তো কি ভাবছে সিপিএম? মানে বিভিন্ন জেলা সম্মেলন আমরা বিভিন্ন রকম দেখছি, কোথাও কিছুটা গোষ্ঠী দ্বন্দ্বেরও খবর আসছে বিভিন্ন জায়গায়। আপনারা জানেন হয়তো দক্ষিণ 24 পরগনার একটা ঘটনা ঘটেছে, পশ্চিম মেদিনীপুরে ঘটেছে। তো পুরুলিয়ার সম্মেলন নিয়ে কিরকম মানে আশাবাদী যে এই সম্মেলন যেটা হবে, যে কমিটি হবে, সেটা আগামী দিনে কতটা পুরুলিয়ার বামপন্থা রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে? আমরা সম্মেলন করি একটা নির্দিষ্ট সময় পর পর, এবং এই সম্মেলনে আমাদের আগামী দিনের দিশা নির্দেশিত হয়। আমরা আশাবাদী যে এই যে সম্মেলন হচ্ছে আমাদের 25 এবং 26শে জানুয়ারি, সেই 25-26শে জানুয়ারি আমাদের যে নতুন জেলা কমিটি হবে বা তারপরে যে সম্পাদক মণ্ডলী হবে, সম্পাদক হবে, তারা পুনরায় আমাদের যে বামপন্থার পুনরুজ্জীবনের যে কথা বলছেন, সেই বামপন্থার পুনরুজ্জীবন হবে। এটা স্বাভাবিক নিয়মেই হবে, রাজ্যের স্বাভাবিক নিয়মেই বামপন্থার ফিরে আসাটা অবশ্যম্ভাবী, আসতেই হবে। এবং যে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, সেটা পুরুলিয়া জেলাতে সেই ধরনের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এবং অন্যান্য জায়গাতেও যে খুব বেশি আছে সেটা বলে আমরা মনে করি না। সামান্য মত পার্থক্য থাকতেই পারে, সেটা সমস্ত রাজনীতিতেই থাকে, সমস্ত দলেই থাকে। এবং এই যে মত পার্থক্য, এই মত পার্থক্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সমালোচনা, আত্মসমালোচনার মাধ্যমে পার্টি এগিয়ে যাবে আমার বিশ্বাস। এবং আগামী দিনে তরুণ নেতৃত্ব যারা আসবেন, আমাদের তরুণ নবীন এবং প্রবীণ, তাদের দুটোকে ভারসাম্য রেখেই কমিটি তৈরি হবে। এবং আগামী দিনে শুধু মাঠারিখামার অঞ্চল না, শুধু আমরা এই অঞ্চলে আছি, কিন্তু ঝালদা 1 ব্লক, যেটা আমাদের ব্লক পড়ছে, সেই জায়গাতে ধরুন এই তুলিন গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সমিতিতে নতুন প্রায় 20 বছর পরে এইবারে নির্বাচিত হয়েছে সিপিআইএম থেকে। তেমনি সামনেই পুস্তি গ্রাম পঞ্চায়েতের হেঁসলাতে আমাদের যেখানে পুরনো একটা জমি ছিল, সেইবারে এই নির্বাচনে 2023-এ যেটা একটা প্রহসন হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, সরকার, প্রশাসন এবং তৃণমূল দল থেকে একটা প্রহসনে পরিণত করেছিল, সেই ধরনের নির্বাচনেও আমরা সেখানে জয়ী হয়েছি। বলে শুধু মাঠারিখামার অঞ্চল না, এই অঞ্চলের যে সাংগঠনিক প্রভাব, এই অঞ্চলের যে প্রশাসন পরিচালনা, পঞ্চায়েত পরিচালনা, তার প্রভাব ব্লকের অন্যত্রও পড়ছে এবং সংগঠন শক্তিশালী হচ্ছে। এবং তার পাশাপাশি সারা জেলা জুড়েই আমরা আগামী দিনে এই সম্মেলনের পরে নতুন যে দিশা নির্দেশিত হবে, আমাদের নেতৃত্ব যেভাবে আমাদের দিক নির্দেশিত করবে, সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং পুরুলিয়া জেলাতে যে সিপিআইএম পার্টির বা কমিউনিস্ট পার্টির যে একটা শক্তিশালী জায়গা ছিল, সেই শক্তিশালী জায়গা আগামী দিনে আমরা পুনরুদ্ধার করতে পারবো, আমরা এই আশায় আছি বা এই মতে বিশ্বাসী। আপনার এত জনপ্রিয় নেতা, এইখানে যেটা হয় যে অনেক ক্ষেত্রেই দলবদলের বিভিন্ন খবর হয়েছে, যেটা খুব শীর্ষ নেতৃত্ব না হলেও যারা খুব মানে গ্রাউন্ড লেভেলে কাজটা করেন তাদের। তা আপনার কাছে কখনো অফার আসেনি তৃণমূল বা বিজেপি থেকে? প্রচুর অফার এসছে। শুধু অফারটা মানে লোভ বা এই ধরনের আর্থিক এই ব্যাপারটা ছিল না, প্রথমে সেটা ছিল। প্রথমে আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে, এখন তো পালিয়ে বেড়াচ্ছে, ভানুয়াতুতে আছে। বিনয় মিশ্রা নিজে ফোন করেছিলেন, তৃণমূলের এক প্রথম সারির নেতা কলকাতার, যিনি এখন প্রাক্তন সাংসদ রাজ্যসভার, তিনি নিজে ফোন করে ডেকেছিলেন। পিকে বাহিনী থেকে অনেক লোকজন, যাদেরকে ঠিক পরিচিত নন, তারা অনেকবার অনেকভাবে চেষ্টা করেছেন ব্লক সভাপতির পদ দেওয়া, এই গাড়ি দেওয়া, বাড়ি দেওয়া, টাকা দেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের প্রলোভন আছেই। সাথে সাথে হুমকি, যে যেহেতু আমি শিক্ষকতা করি তাহলে আপনাকে ট্রান্সফার করা হবে, এই করা হবে। একদম যারা আমাদের এই শিক্ষা দপ্তরের শীর্ষে আছেন, তাদের মাধ্যমেও বিভিন্নভাবে এই হুমকি দেওয়া হয়েছে। তারপরে হয়েছে পুলিশ দিয়ে হয়রানি, বিভিন্ন ধরনের কেস, মিথ্যা মামলা, মাসে হয়তো 2 দিন বা 3 দিন আমাকে পুরুলিয়া কোর্টেই যেতে হয়। তো এই ধরনের প্রচুর জিনিস আছে। কিন্তু যারা আমরা কমিউনিস্ট রাজনীতিতে এসেছি এবং
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যখন এসেছি সেটা 2014 সালে, ফলে আমি সরকারের ক্ষমতা দেখে আসিনি, আমি বিরোধী, যখন রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যে বিরোধী দলের ভূমিকাতে সিপিআইএম ছিল, সেই সময় আমি রাজনীতিতে এসেছি। ফলে চাওয়া পাওয়া পদ পাওয়ারের প্রশ্ন থাকলে অন্য পার্টি করতাম, এই কমিউনিস্ট পার্টিতে আসতাম না। ফলে কমিউনিস্ট পার্টিতে যখন এসেছি তখন এগুলো আমাদের কাছে, মানে আমাদের যে আদর্শ তাতে অবিচল থাকতে এগুলো কোনো ব্যাপারই না। আমরা ওই লোভ প্রলোভন প্রতিশ্রুতি হুমকি মিথ্যা মামলা এগুলোতে ভয় করি না। আগামী দিনে পুরুলিয়া জেলা বা বামফ্রন্ট, আপনি বললেন বামপন্থা ফিরে আসতেই হবে, তো তবুও যদি একটা যে দিনের শেষে তো ভোটের রাজনীতির কথাটা মাথাতেই আসে, 26 সালে আবার একটা নির্বাচন, যার জন্য হয়তো প্রস্তুতি শুরুও হয়েছে, তো কিভাবে আপনারা সেই প্রস্তুতির কথা ভাবছেন? প্রত্যেকটা নির্বাচনই এক একটা গুরুত্বপূর্ণ সংগ্রাম বামপন্থীদের কাছে, এবং আদর্শের সাথে সাথে কিছু কিছু জায়গাতে কিছু সময় কিছু কৌশল অবলম্বন করতে হয়, রাজনৈতিক কৌশল। সেই কৌশল কি হবে সেটা এখনো আমরা ঠিক মানে সম্মেলনের পরেই বোঝা যাবে, জেলা সম্মেলন বা রাজ্য সম্মেলনের পরে বা পার্টি কংগ্রেসের পরে আমরা কোন লাইনে চলবো। তবে মূল যে জিনিসটা হচ্ছে যে আমাদের বিভিন্ন গণসংগঠনের অ্যাক্টিভিটিজের মাধ্যমে আমাদের মূল ভিত্তিটা, সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা, সেই কাজ আমরা চালিয়ে যাচ্ছি। পরবর্তীকালে কার সাথে জোট হবে, না একলা লড়াই হবে, না কিভাবে আমরা লড়াই করব, সেটা রণকৌশলের ব্যাপার। কিন্তু মূল যে জিনিসটা যে আমাদের সংগঠনকে শক্তিশালী করা, সেই সংগঠন শক্তিশালী করার কাজটা আমরা চালিয়ে যাচ্ছি এবং সেই কাজে আমরা সফলও হচ্ছি। মানুষের মধ্যে একটা ধারণা ছিল এক সময় তৃণমূল এবং বিজেপি, যে তৃণমূলকে হয়তো হারাতে পারবে বিজেপি, বা কিছু কিছু সংখ্যালঘু মানুষজনের মনে হয়তো এটাও একটা বিশ্বাস ছিল যে সাম্প্রদায়িক দল বিজেপিকে ঠেকাতে পারবে একমাত্র তৃণমূল। এই যে বাইনারি যে সিচুয়েশন, পোলারাইজেশন, সেই পোলারাইজেশন থেকে মানুষ বাইরে বেরিয়ে আসছে। রিসেন্টলি যে সমবায় নির্বাচন হয়েছে, বা ধরুন যদি এমপি ইলেকশনই দেখা যায়, বিগত লোকসভা নির্বাচন, সেখানে আমরা কতকগুলো লোকসভাতে খুব ভালো পরিমাণ ভোট পেয়েছি। মানে নতুন সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, সুজন চক্রবর্তী, আপনার MS সাদি, মোহাম্মদ সেলিম, কিছু কিছু লোকসভাতে খুব ভালো জায়গাতে আমরা আছি, এবং অন্যান্য জায়গাতেও ভোটের হার আমাদের বেড়েছে। মানে যেটা রক্তক্ষরণ বলা হচ্ছিল, সেই রক্তক্ষরণ কমেছে, এবং আমাদের এই আগামী বিধানসভা নির্বাচনে আমরা একটা ভালো ফলের অপেক্ষাতে আছি। মানুষ এটা বুঝতে পেরেছে যে তৃণমূল এবং বিজেপি এরা কখনোই দুটো বিরোধী দল নয়, এটা বরং একে অপরের পরিপূরক, এবং তৃণমূলকে হারাতে গেলে বিজেপি কখনোই পারবে না, বা বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলের দ্বারা সম্ভব না। RSS এর দ্বারা পরিচালিত দুটোই দল। ফলে আমাদের তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করে এই যে অরাজকতা চলছে, রাজ্যের যে একটা সীমাহীন দুর্নীতি, স্বজন পোষণ থেকে শুরু করে মানুষ যেটা চোখে দেখতে পাচ্ছে সমস্ত ব্যাপারগুলো, আমরা হয়তো অনেকেই পেপারে পড়ি, টিভিতে দেখি, কিন্তু সাধারণ গ্রাম বাংলার মানুষ, এলাকার মানুষ দেখতে পাচ্ছে যে আগে এই এলাকা থেকে 300 বা 400 টাকা দামে বালি পাওয়া যেত, সেইখানে 1500 টাকা ঘাট মালিককে সেখানে দিতে হচ্ছে যিনি টেন্ডার পেয়েছেন। ফলে আমাদের এখানে বালির দাম হয়ে গেছে 4000-5000 টাকা। যে কোনো জায়গাতে আপনি BLRO অফিসে যান, সেখানে যদি বাবার নামে যে জমির রেকর্ড আছে, বাবা মারা যাওয়ার পর যদি আমি আমার নামে সেই রেকর্ড করাতে চাই, সেখানে টাকা লাগছে। প্রত্যেকটা দপ্তরে, নতুন করে বলার কিছু নেই, সমস্ত দপ্তরের যে দুর্নীতি সেগুলো মানুষের কাছে আসছে, এবং তারা তাদের বাস্তব অভিজ্ঞতাতে বুঝতে পারছে যে এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে CPIM কে বা বামপন্থীদের আবার ফিরিয়ে আনা।